আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো। আমার টবের লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। আজ আমরা পড়ব ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ব্যবস্থাপনা নীতি। শিক্ষার্থীবৃন্দ, আমি মোট 2 দিন ক্লাস নিয়ে এই অধ্যায়টি শেষ করব। আজ আমরা পড়ব লেকচার 1। শিখন ফল হচ্ছে ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনা নীতি বা আদর্শ সমূহ বর্ণনা করতে পারবে। নীতি নীতি হচ্ছে কাজের সুনির্দিষ্ট নিয়ম। হেনরি ফেয়ল আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বই লিখেছেন, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট জেনারেল। এই বইতে তিনি ব্যবস্থাপনার এই 14টি নীতির কথা বলেছেন। তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠান যদি এই নীতিগুলো অনুসরণ করে তাহলে সেই প্রতিষ্ঠানে শৃঙ্খলা আসবে, সেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে এবং সুনামও বৃদ্ধি পাবে। হেনরি ফেয়ল ছাড়াও আরো অনেক ব্যবস্থাপনাবিদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক নীতি বলেছেন, তবে সর্বজন স্বীকৃত এই নীতিগুলো হেনরি ফেয়লের দেয়া 14টি নীতি। একজন ব্যবস্থাপনাবিদ মন্তব্য করেছিলেন যে আকাশের উজ্জ্বলতম তারাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হেনরি ফেয়লের এই 14টি নীতি। এখন আমরা জানব বিস্তারিত। প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজন, যেটিকে বলা হয় শ্রম বিভাগ বা কার্য বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য এবং ভার্সিটি টেস্টের জন্য তোমরা অবশ্যই ইংলিশ টার্মটি মুখস্থ করবে। এটি সোজা, সঙ্গে সঙ্গে পড়লে তোমাদের মনে থাকবে। কার্য বিভাজন এর ইংরেজি ডিভিশন অফ ওয়ার্ক। মনে করো পরীক্ষায় এরকম একটি প্রশ্ন আসলো যে ডিভিশন অফ ওয়ার্ক বলতে নিম্নের কোনটি বোঝায়, তখন 4টি অপশন দেয়া থাকলো। তুমি যদি মুখস্থ জানো যে ডিভিশন অফ ওয়ার্ক মানে কার্য বিভাজন বা শ্রম বিভাগ, তাহলে কিন্তু তুমি দ্রুত আনসারটি করতে পারবে এবং সঠিক নাম্বারটি তুমি পাবে। হেনরি ফেয়ল কার্য বিভাজনের জন্য বলেছেন যে একটি প্রতিষ্ঠানের কাজকে ভাগ করে দিতে হবে এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে দিতে হবে। অর্থাৎ এখানে দুটো কথা মনে রাখবে, কাজ ভাগ এবং রাইট ম্যান ইন দা রাইট প্লেস, অর্থাৎ সঠিক স্থানে সঠিক লোককে দেয়া। এখানে চিত্রে দেখো 3 জন ব্যক্তি। প্রথম জনকে যদি ধরি স্কাউট, দ্বিতীয় জন হচ্ছে কুক বা শেফ এবং তৃতীয় জন হচ্ছে কার্পেন্টার। এখানে এই 3 জনকে 3টি দায়িত্ব দেয়া হয়েছে এবং তাদের পারদর্শিতা বা দক্ষতার ভিত্তিতে এই দায়িত্বটি দেয়া হয়েছে। তোমরা যদি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন দেখো তাহলে তোমরা এরকম দেখতে পারবে যে উৎপাদনশীল কোনো পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যদি তুমি গল্পে দেখো যে কাজগুলোকে ক্রয়, উৎপাদন, প্যাকিং, বিপণন ইত্যাদি বিভাগে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে কাজের ভাগ কথাটি বলা হয়েছে, তাহলে তুমি দ্রুত সিদ্ধান্ত নিবে যে এটি কার্য বিভাজনের নীতি। এবার আসো কর্তৃত্ব। তোমরা বিস্তারিত যদি পয়েন্ট পাও তাহলে পাবে কর্তৃত্ব ও দায়িত্বের সমতার নীতি। হেনরি ফেয়ল এখানে বলেছেন যে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শুড বি রিলেটেড, অর্থাৎ কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে অবশ্যই সমতা থাকতে হবে। যে কোনো একটি বেশি বা কম হলে একজন কর্মী তার কাজটি সঠিকভাবে করতে পারবে না। অর্থাৎ একজন কর্মীকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেই পরিমাণ তাকে কর্তৃত্ব বা ক্ষমতাও দিতে হবে। যেমন একজনকে যদি প্রতিষ্ঠানে আনা হয় যে হিসেবপত্রটা যাচাই করেন, কিন্তু সেই হিসেবপত্র যাচাইয়ের জন্য যেই সমস্ত ফাইল বা কাগজপত্র তাকে দেখতে দেওয়া উচিত সেই কাগজপত্রগুলো তাকে দেয়া হচ্ছে না, তাহলে কি হচ্ছে? তাকে দায়িত্ব দেয়া হলো কিন্তু তাকে সেই পরিমাণ ক্ষমতা বা পাওয়ার বা কর্তৃত্ব দেয়া হয়নি। তাহলে ওই ব্যক্তি কি সঠিকভাবে কাজটি করতে পারবে? পারবে না। তাহলে
কর্তৃত্বের সাথে সমপরিমাণ দায়িত্বের সাথে সমপরিমাণ কর্তৃত্ব তাকে দিতে হবে। হেনরি ফাউলের আরেকটি নীতি হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, যেটিকে বলা হয় সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন। লক্ষ্য করো, প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম, দেখো চিত্রটি, 3টি স্তর, ব্যবস্থাপনার 3টি লেভেল, উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। মনে রাখবে, কেন্দ্রীকরণ মানে হচ্ছে কেন্দ্রভূত। উচ্চ স্তরে যারা থাকেন, পরিচালক, মহাপরিচালক, ম্যানেজিং কমিটি, তাদের পক্ষে, মালিক, তাদের পক্ষে কি প্রতিষ্ঠানের সকল কাজ করা কি সম্ভব? সম্ভব না। তাই তারা এই উচ্চ স্তর মূল কাজগুলো করবে। সেজন্যই বলা হচ্ছে, যেহেতু উচ্চ স্তর মূল কাজগুলো করবে, তাই এখানে এটাকে বলা হয় কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন, অর্থাৎ মূল চিন্তা ভাবনাগুলো, পরিকল্পনা, উদ্দেশ্য নির্ধারণ, নীতিমালা, নিয়ন্ত্রণ, এই মূল কাজগুলো উচ্চ স্তর করবে। তাই এই নীতির নাম হচ্ছে কেন্দ্রীকরণ। এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো ডিসেন্ট্রালাইজ করবে, অর্থাৎ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলো মধ্যম এবং নিম্ন স্তর করবে। কারণ হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজগুলো যদি মধ্যম এবং নিম্ন স্তরকে দেখা হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে অবাধ্যতা সৃষ্টি হবে, কেউ কাউকে মানবে না, বিশৃঙ্খলা দেখা দিবে। সেজন্য হেনরি ফাউল বলেছেন যে মূল কাজগুলো অবশ্যই উচ্চ স্তর করবে এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো মধ্যম এবং নিম্ন স্তর করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রায়ই একটি সমস্যা আমি তোমাদের মধ্যে পাই পরীক্ষার হলে এবং খাতা দেখতে গিয়ে, যেটি হচ্ছে আদেশের ঐক্যনীতি এবং নির্দেশনার ঐক্যনীতি। এই দুইটি নীতিকে তোমরা গুলিয়ে ফেলো। খুব মজার একটি বিষয় তোমরা লক্ষ্য করো, আদেশের ঐক্যনীতির ইংলিশ টার্মটি হচ্ছে ইউনিটি অফ কমান্ড এবং নির্দেশনার ঐক্যনীতি হচ্ছে ইউনিটি অফ ডাইরেকশন। তাহলে দেখো, নির্দেশনা, ডাইরেকশন, আদেশ, কমান্ড, তাই না? তাহলে ইউনিটি অফ কমান্ড দিলেই তুমি মনে রাখতে পারবে যে এটি আদেশের ঐক্য, আর ইউনিটি অফ ডিরেকশন বললে তুমি নির্দেশনার ঐক্য বুঝতে পারবে। এখন আমরা জানবো যে দুটি নীতির মধ্যে সংজ্ঞাগত পার্থক্যটা কি। আসলে দুইটি নীতি সম্পূর্ণ ভিন্ন। তুমি লক্ষ্য করো, আদেশের ঐক্য, কমান্ড, অবশ্যই কর্মী একজন বসের অর্ডার পেতে হবে। সেজন্যই এখানে একটি চিত্র দেখো, একজন মানুষ, তার আন্ডারে 3 জন। তাহলে এই 3 জন এই একজন বসের অর্ডার নিয়ে কাজ করছে, তখন কিন্তু প্রতিষ্ঠানে সুশৃঙ্খলতা থাকবে। তাহলে আমরা কি জানলাম? আদেশের ঐক্য নীতি মানে হচ্ছে আদেশদাতা বা বস হবেন একজন। যেমন তোমরা পরীক্ষার অনেক সময় উদ্দীপকে থাকে যে একজন প্রিন্সিপাল স্যার তার একজন পিয়নকে একটি কাজ দিলেন। এখন পিয়ন যাচ্ছে রাস্তায়, আরেকজন লেকচারার, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারাও একটি কাজ দিয়ে দিলেন। তখন সেই পিয়ন কোনটি আগে করবে, কোনটি পরে করবে, এতে একটা সমস্যা হয়ে গেল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে এখানে কোন নীতিটি, হেনরি ফাউলের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ আদেশের ঐক্য নীতিটি। কারণ এখানে পিয়ন যদি বুঝতো যে আমার বস হচ্ছে একজন, প্রিন্সিপাল স্যার, তাহলে আমি সেই প্রিন্সিপাল স্যারের অর্ডারটি শুধু শুনবো এবং অন্যদের কাজগুলো আমি এখন করব না, যদি করতে হয় তাহলে পরে। তাহলে কি হতো? প্রতিষ্ঠানে সুশৃঙ্খলতা আসতো। এবার আসি নির্দেশনার ঐক্যনীতি, অর্থাৎ এখানে নির্দেশগুলো দেখো একটি চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, একটি লক্ষ্যে বা একটি টার্গেট সামনে রেখে কর্মীরা কাজ করবে। তাহলে লক্ষ্য যদি এক হয় বা গোল যদি একই থাকে, তাহলে তো প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে এগিয়ে চলবে, কোনো সমস্যা হবে না। এখন যদি লক্ষ্য এক থাকে এবং প্রত্যেকটা কাজের সাথে আরেকটা কাজের রিলেশন থাকে, যে এই কাজটার পরে এই কাজটা হবে, এই কাজটার পর এই কাজটা হবে। মনে করো যে কিছু কর্মী নেওয়া হবে, কর্মীদের প্রতিষ্ঠানে কিছু কর্মী নেওয়া হবে। এখন যদি সেই প্রতিষ্ঠান সার্কুলার দেয়, তারপর পরীক্ষা নেয়, তারপর ভাইবা হয়, এভাবে কাজগুলো হয়, তাহলে কি হচ্ছে? নির্দেশগুলো একটির পর একটি হচ্ছে এবং আগেরটির সাথে পরেরটি রিলেশন আছে। এটাকে বলা হয় নির্দেশনার ঐক্য। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি যে একই লক্ষ্যে
একই লক্ষ্যে বা একই নির্দেশে যদি প্রতিষ্ঠানের সবাই কাজ করে তাহলে প্রতিষ্ঠান কি লাভবান হবে। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। এখানে বস হোক কিংবা সাবঅর্ডিনেট হোক, যে কেউ, সবাই যদি চিন্তা করি যে সবার স্বার্থটা যেটা ভালো আমরা সেভাবে কাজ করব। এখানে যদি কেউ ভাবে যে না আমার একার স্বার্থে আমি চিন্তা করব, তাহলে কিন্তু প্রতিষ্ঠান লাভবান হবে না। এখানে বস বা সাবঅর্ডিনেট সবাইকেই চিন্তা করতে হবে যে আমার ব্যক্তি স্বার্থের থেকে প্রতিষ্ঠানের স্বার্থই সবচেয়ে বড়। তাহলে দেখবে যে প্রতিষ্ঠান উত্তরোত্তর সফলতার দিকে যাবে। জোড়াময় শিকল নীতি, এই নীতিটি খুব ইম্পর্টেন্ট। সবগুলো নীতি ইম্পর্টেন্ট, তারপরও দেখো এখানে শিকল, স্কেলার চেইন দেখো একটি চেইনের চিত্র দিয়ে দিলাম। এখানে হচ্ছে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে চেইনটা থাকে, সবাই একটা শিকলের মধ্যে কাজ করে। লক্ষ্য করো যে শ্রমিকের কি সমস্যা এটা বস জানলো না, কিংবা বসের কি চাওয়া, বস কি কর্মীদের বুঝাইতে চাচ্ছেন, কি নির্দেশ দিতে চাচ্ছেন সেটা শ্রমিক বুঝে না, তাহলে কিন্তু প্রতিষ্ঠান কোনোভাবেই আগাবে না। এখানে অবশ্যই উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত অর্ডারটা নিচের দিকে যাবে এবং জবাবদিহিতাটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে। জোড়াময় শিকল নীতির মূল কথাটি হচ্ছে উচ্চ স্তর থেকে, দেখো আবার স্তর চলে আসলো, স্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উচ্চ স্তর থেকে অর্ডারটা নিচের দিকে যাবে এবং জবাবদিহিতাটা নিচ থেকে উপরে যাবে। এক্ষেত্রে যোগাযোগ এবং নিয়ন্ত্রণ, যদি তোমরা উদ্দীপকে এরকম পাও যে কোথাও যোগাযোগ এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, তাহলে তুমি দ্রুত বাকি লাইনগুলো মিলাবে যে এটা জোড়াময় শিকল নীতি হতে পারে। ঠিক আছে। নিয়মানুবর্তিতা, এখানে দুটি জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের কর্মীরা বসকে, তাদের পরস্পর নিজেদেরকে সম্মান শ্রদ্ধা করবে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে সম্মান শ্রদ্ধা করবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্মীদেরকে স্নেহ ভালোবাসা দিবে। তাহলে দেখো দুই পক্ষকে সম্মান করছে এবং বস অধস্তনদের স্নেহ ভালোবাসা দিচ্ছে। তাহলে কি হবে, প্রতিষ্ঠানে নিয়মানুবর্তিতা আসবে বা ডিসিপ্লিন আসবে। যেমন যদি কোনো প্রতিষ্ঠান এরকম দেখা যায় যে উভয় পক্ষকে মানে, স্নেহ ভালোবাসা এবং সুন্দর একটি সম্পর্ক, তাহলে তুমি বুঝো যে অবশ্যই প্রতিষ্ঠানটি সামনের দিকে যাবে। শৃঙ্খলার নীতি, এখানে হচ্ছে তুমি উদ্দীপকে যদি পাও যে কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা, আমাদের তো মূল টার্গেট হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ চেনা। হেনরি ফেওল যেটা বলছে যে একটি প্রতিষ্ঠানে যদি কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব অর্পণ করা যায়, শুধু দায়িত্ব অর্পণের কথাটুকু কিন্তু বলেছে যে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব অর্পণ করা যায়, তাহলে সেখানে সুশৃঙ্খলতা আসবে। এখানে উপযুক্ত কর্মীকে উপযুক্ত স্থানে বসিয়ে লক্ষ্যার্জনের চেষ্টা করতে হবে। যেমন তুমি যদি খেয়াল করো যে একজন সাধারণ ব্যবস্থাপক, তিনি শিক্ষিত, এরকম একজন সাধারণ ব্যবস্থাপককে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগের দায়িত্ব দেওয়া হলো। একজন সাধারণ ব্যবস্থাপক, তাকে যদি উৎপাদন বিভাগের দায়িত্ব দেওয়া হয়, অথচ একজন টেক্সটাইল প্রকৌশলী, তাকে এই দায়িত্বটি দেয়া হয়নি, তাহলে চিন্তা করো যে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি কি দেয়া হলো? উপযুক্ত ব্যক্তি সেই যে টেক্সটাইল প্রকৌশলী, তাকে যদি উৎপাদন বিভাগের দায়িত্ব দেওয়া হতো তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটি লাভবান হতো। তাহলে উদ্দীপক দেখলে তোমরা এইভাবে মিলিয়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, পারিশ্রমিকের নীতি। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাকে পারিশ্রমিক দিতে হবে, এটা সবাই জানো, এবং তাকে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। একজন শ্রমিক যদি প্রতিষ্ঠানে ভালো পরিবেশ পায়, ভালো পারিশ্রমিক পায়, তার শিশু বাচ্চাদের রাখার জন্য আলাদা যদি ডে কেয়ার থাকে, তাহলে শ্রমিক কিন্তু সন্তুষ্ট চিত্তে ভালো কাজ করে এবং প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য সে মন প্রাণ দিয়ে চেষ্টা করে। সাম্যতা, বস অবশ্যই তার সাবঅর্ডিনেটদেরকে সমান নজরে দেখতে হবে। এখানে বসের কাছ থেকে সবাই চায় ন্যায় বিচার, নিরপেক্ষতা, সমান আচরণ। এটি যদি প্রতিষ্ঠানে পাওয়া যায় তাহলে
কর্মী সন্তুষ্ট থাকে। এবং হেনরি ফেওল এই নীতিটির কথারই জোর দিয়ে বলেছেন। কর্মীদের চাকরির স্থায়িত্ব, শ্রম ঘূর্ণায়মানতা একটি শব্দ আছে, তোমরা মনে রাখবে। শ্রমিক ঘুরে, কেন ঘুরে? শ্রমিক ঘুরে একটি প্রতিষ্ঠানে সে সন্তুষ্ট না হলে, যেমন পারিশ্রমিক না পেলে সে অন্যত্র চলে যেতে চায়, চাকরি স্থায়িত্ব না থাকলে সে অন্য কাজে চলে যায়, অন্য কোনো কারখানায় চলে যায়। তাহলে হেনরি ফেওল কেন বলেছেন যে কর্মীদের চাকরি স্থায়িত্ব? কর্মীদেরকে সবসময় কাজে স্থায়িত্ব দিতে হবে। স্থায়িত্ব দিলে সে সেখানে সিকিউরড, সে নিরাপত্তা অনুভব করে এবং সেই প্রতিষ্ঠানে থাকতে চায়। উদ্যোগ গ্রহণ, উদ্যোগ, কর্মীরা নিজ থেকে অনেক সময় ভালো ভালো চিন্তা, ভালো ভালো পরামর্শ তাদের মাথায় আসে এবং তাদের সেই প্রতিভা বিকাশের জন্য যদি বস তাদেরকে স্বাধীনতা এবং উৎসাহ দেয়, তাহলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। সেজন্য হেনরি ফেওল বলেছেন যে কর্মীদেরকেও উৎসাহ, উদ্যোগ নেয়ার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। বস যে সবসময় ভালো চিন্তা করবে, ভালো পারবে এমন না। অনেক সময় তার সাবঅর্ডিনেটরা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারে। হেনরি ফেওলের সর্বশেষ মূলনীতি হচ্ছে একতাই বল। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, যদি এই টার্মটি স্প্রিট ডি কর্পস, স্প্রিট ডি কর্পস, এটি হচ্ছে একটি ফরাসি শব্দ, মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। এখানে স্প্রিট, স্প্রিট মানে স্প্রিট, স্প্রিট মানে সৌহার্দ্য, ডি মানে অফ, কর্পস মানে মানুষ, অর্থাৎ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা অর্থাৎ একতা। আচ্ছা, তুমি তো সহজভাবে জানো যে ইংলিশ শব্দ ইউনিটি, যে এটা ইউনিটি হলো না কেন? ইউনিটি শব্দটি এখানে দেয়নি। হেনরি ফেওল এখানে ফরাসি শব্দ স্প্রিট ডি কর্পসকে পছন্দ করেছেন। তাই এই শব্দটির মানে হচ্ছে একতাই বল, অর্থাৎ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। হেনরি ফেওল বলছেন যে প্রতিষ্ঠানে সবাই যদি মিলেমিশে কাজ করে, অর্থাৎ একতাবদ্ধভাবে কাজ করে, তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে, প্রতিষ্ঠান লক্ষ্যার্জন সম্ভব হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই 14টি নীতি তোমরা বুঝেছ। তোমরা এখন এই কয়েকটি এমসিকিউ প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই পারবে, আনসারটি করবে এবং তোমাদের যদি কোনো বিষয়ে, কোনো পয়েন্টে কোনো সমস্যা হয় আমাকে জানাবে। তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিলাম, তোমরা 1, 2 পড়বে, 3 আর 4 আমার জন্য লিখবে। আশা করি তোমরা উত্তরটি সুন্দরভাবে করবে। সবাই ভালো থাকবে, রোজা রাখবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।